আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই লাইভে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানান। ওকে, সব ক্লিয়ার শোনা যাচ্ছে। রায়ান ইসলাম, লক্ষ্মী, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার দরকার নাই। আপনারা যদি লাইভে কমেন্টস করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। ওকে, কোনো প্রশ্ন ছাড়া অযথা কমেন্টস করবেন না। তো আমরা আজকে আলোচনা করব প্রথমে ধ্বনি এবং বর্ণ। ধ্বনি বলতে আমরা কি বুঝি? আমাদের প্রাইমারি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, কিন্তু খুবই সহজ একটা টপিকস। ধ্বনি, বর্ণ, অক্ষর এবং বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকদের ছদ্মনাম। আমি এটা নোটস গতকালকে যেভাবে সমাসের নোটসটা দিয়ে দিয়েছি, আজকের নোটসটাও ক্লাসের শেষে আমি দিয়ে দিব। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। এই টপিকসটা যদি আপনি ভালো করে পড়েন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু দুই তিনটা প্রশ্ন কমন পেয়েও যেতে পারেন ইনশাল্লাহ। তো আপনার চাকরি পরীক্ষাতে সবসময় মনে রাখতে হবে, কিছু চ্যাপ্টার আছে কিছু জায়গা থেকে কি ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, বারবার কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর কিছু পাবলিক আছে যারা বেশি বুঝে বেশি জ্ঞানী। হ্যাঁ, এত কথা না শুনে যারা যে সাবজেক্ট পড়াচ্ছে তাদের কথা শুনবেন এবং সেটা অনুযায়ী চলার চেষ্টা করবেন, তাহলে আপনি সাফল্য পাবেন দ্রুত। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ধ্বনি এবং বর্ণ। তো ধ্বনি বলতে কি বুঝি? ধ্বনি হচ্ছে যে আমরা আমাদের যে বাকযন্ত্র আছে সেই বাকযন্ত্রের মাধ্যমে যে আমাদের মুখ দিয়ে আমরা যে আওয়াজটা বের করি, সেখানের ভিতরে সবগুলো আওয়াজ কিন্তু না, আবার কিছু আওয়াজ আছে যেগুলো একটা অর্থবোধক শব্দ তৈরিতে সাহায্য করে, সেগুলোকেই ধ্বনি বলা হয়েছে। তো ব্যাকরণবিদরা এরকম করে কিছু নির্দিষ্ট ধ্বনি কি সিলেক্ট করেছেন, সেই নির্দিষ্ট ধ্বনিগুলোকেই আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং আরেকটা হচ্ছে স্বরধ্বনি। তো ধ্বনি কাকে বলে? তো ধ্বনি হচ্ছে যে বাকযন্ত্র নিঃসৃত, আমাদের ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্র দ্বারা কি বের হওয়ার সময় যে আওয়াজ তৈরি করে, যে শব্দ সৃষ্টি করে, তাকে বলা হয় ধ্বনি। বাকযন্ত্র কি? বাকযন্ত্র কি, এটা একটু আপনারা নোটস নেন খাতায়। যে বাকযন্ত্র হচ্ছে আমাদের যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা কি কোনো আওয়াজ তৈরি করি, সেটাকে বলা হয় বাকযন্ত্র। এর ভিতরে আমাদের ফুসফুস আছে, আমাদের এখানে যে গলনালী আছে, আলজিহ্বা আছে, আছে আমাদের ঠোঁট, দাঁত, নাক। হ্যাঁ, এগুলো সব কিছুই আমাদের বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে মনে রাখতে হবে কি, বাকযন্ত্র। ওকে, তাহলে এই বাকযন্ত্র দ্বারা নিঃসরিত বায়ু যখন কোনো শব্দ সৃষ্টি করে, তখনই সেটাকে ধ্বনি বলা হয়। তো আমাদের এই ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। একটা স্বরধ্বনি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তো আমাদের ভাষাবিদরা এটাকে দুই ভাগে ভাগ করেছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি যৌগিক স্বরধ্বনি। মৌলিক কি আর যৌগিক কি? মৌলিক স্বরধ্বনিটা হচ্ছে এটা যখন উচ্চারণ করা হচ্ছে তখন এটা শুধু এই ধ্বনিটাই উচ্চারিত হয়, অন্য কোনো ধ্বনি উচ্চারিত হয় না। আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটা স্বরধ্বনি যখন একত্রিত হয়ে একটা আলাদা স্বরধ্বনির মতো ধ্বনি উচ্চারণ করে, তখন সেটাকে বলা হয় কি যৌগিক স্বরধ্বনি।
তো আমাদের মৌলিক স্বরধ্বনি বাংলা ভাষায় 7টে মৌলিক স্বরধ্বনি আছে। সেগুলো কি কি? অ, আ, ই, উ, এ, ও। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে অ্যা। এটা আমাদের কোনো কি নাই, লিখিত রূপ নাই, কিন্তু এর অনেক ব্যবহার আমাদের বাংলা ভাষায় আমরা দেখতে পাই। এই অ্যা ধ্বনির কোনো লিখিত রূপ, যেমন আমরা অধ্বনি, আধ্বনি, ই ধ্বনি, উ ধ্বনি, এ, ও, এগুলো কি আছে? সবগুলোরই লিখিত রূপ আছে, কিন্তু অ্যা ধ্বনির কোনো লিখিত রূপ নাই। অ্যা ধ্বনিটার উচ্চারণ আমরা অনেক সময় কিভাবে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে অনেক সময় আমাদেরকে কেউ ডাক দিলে আমরা ডাক উত্তর দিই কি হয়েছে? অথবা আমরা মনে করেন হঠাৎ করে আপনি একদিন কলেজে গেলেন, কলেজে গিয়ে দেখতে পেলেন যে কি আপনার একটা আসলো, কেউ শুনলেন যে আজকে পরীক্ষা আছে, তখন আপনি বলেন আজকে পরীক্ষা। তাহলে এই যে যেটাকে আমরা বলি, সেই টাই হচ্ছে এই ধ্বনির ব্যবহার আমাদের বাংলা ভাষায় আছে, কিন্তু তার জন্য আলাদা করে কোনো বর্ণ বা কার চিহ্ন কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তো এই জন্য এটা প্রশ্ন আসতে পারে যে বাংলা কোন স্বরধ্বনির লিখিত রূপ নাই কিন্তু তার ব্যবহার আছে। এটা কিন্তু লিখিত রূপ আমরা এখন লিখেছি ঠিকই, কিন্তু দেখেন এই যে অ বা আ এগুলোর জন্য যেমন একটা আলাদা চিহ্ন তৈরি করা হয়েছে, এটার জন্য কিন্তু ওরকম করা হয়নি। এখানে স্বরের সাথে জফলা আকার, মানে আরো একটা ব্যঞ্জন ধ্বনির কার চিহ্ন এবং এবং আরেকটা কি স্বরধ্বনির কার চিহ্ন এবং একটা ব্যঞ্জন ধ্বনির ফলা কি ব্যবহার করা হয়েছে। এই জন্য বলা হয় ধ্বনির কোনো আলাদা রূপ নাই, আলাদা লিখিত রূপ নাই, কিন্তু তার ব্যবহার আছে। কেমন ব্যবহার আছে আমি একটু দেখাই। যেমন আমরা বলতেছি এক, আবার একটি, এক বলি আবার একটি বলি। এখানে এখানে ধ্বনি আসতেছে কিনা? আবার একটি বলার সময় স্বাভাবিকভাবে উচ্চারণ হচ্ছে। আমি কিন্তু এই ধ্বনির জন্য ব্যবহার করেছি, ধ্বনির জন্য কি ব্যবহার করেছি। যেমন আমার খেলা, খেলা, এখানে আমি ধ্বনি ব্যবহার করেছি একার দিয়ে, কিন্তু আমি যখন বলি যে খেলি, এখানে আমরা কি ধ্বনি ব্যবহার করেছি একার দিয়ে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই ধ্বনির আলাদা ব্যবহার আছে, কিন্তু তার কোনো কি নাই, লিখিত রূপ নাই। আমাদের প্রচলিত স্বরধ্বনির যে বর্ণ আছে, সেই বর্ণ অথবা তার কার চিহ্ন একার দিয়ে আমরা কি এই শব্দটাকে বা এই ধ্বনিটাকে আমরা ব্যবহার করে আসছি। তো আমাদের স্বরধ্বনি টোটাল কয়টা আছে? 11টা। স্বরেয়, স্বরা, রস্বই, দীর্ঘ, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও। ওখান থেকে আমাদের এই 7টা স্বরধ্বনি ভালো করে শিখে নিতে হবে। আমার টোটাল মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 7টি। এবং 7টি ধ্বনির ভিতরে ধ্বনির কি নাই, কোনো লিখিত রূপ নাই, কিন্তু তার ব্যবহার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে একটা বিশেষ চেষ্টা করেছিলেন যে ধ্বনির ব্যবহারের জন্য আলাদা করে একটা মানে তিনি বর্ণ বা কার চিহ্ন তৈরি করতে চেয়েছিলেন। সেটা কি বলেছে যে যেখানে যেখানে ধ্বনি হবে সেখানে সেখানে একটা অর্ধমাত্রা দিতে হবে। এখানে একটা অর্ধমাত্রা হবে, এখানে একটা অর্ধমাত্রা হবে। এখন হাতে লিখেছি বলে এখানে এটা আইডেন্টিফাই করা একটু মোটামুটি সহজ হচ্ছে। এটা যদি বই আকারে প্রিন্টিং করা হতো, তখন কিন্তু এভাবে আলাদা করে এই অর্ধমাত্রাটা নির্ণয় করা খুব কঠিন হয়ে যেত। এই কারণে আর এটা ব্যবহার করা হচ্ছে না। তো আমাদের মৌলিক স্বরধ্বনি তো গেল। আমাদের যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনির লিখিত রূপ আছে 2টি। কি কি? ওই এবং ও, তাই না? ওই এবং ও। ওই উচ্চারণটা কিভাবে লেখা হচ্ছে? অ প্লাস ই। ও কিভাবে লেখা হচ্ছে? অ প্লাস উ। ওকে। আবার কোন কোন বইতে এভাবে লেখা হয় ও প্লাস ই
আবার কোনো কোনো বইতে লেখা হয় ও প্লাস উ, ও, ওই, ও। তো এই যে এই দুইটা যৌগিক স্বরধ্বনির আমাদের কি জাস্ট লিখিত রূপ আছে, মানে তার বর্ণ আছে, কিন্তু এছাড়াও আরও প্রায় 25টির অধিক কি আমাদের স্বরধ্বনির যৌগিক স্বরধ্বনির ব্যবহার আছে। ওগুলোর জন্য আলাদা কোনো কি নাই, বর্ণ নাই। যেমন মনে করো আমরা অনেক সময় বলি না খাইয়া, খাইয়া, তাহলে এই যে ইয়া, ইয়া একটা ধ্বনি এখানে আমাদের, বা এই যে আই, এখানে আমাদের খাইয়া, এখানে মধ্যে একটা আই আসছে না, এভাবে আসছে না, আই, খাই, ই, আ এবং ই মিলে আই হয়েছে। তাহলে এই যে এরকম করে আমাদের অসংখ্য কি যৌগিক স্বরধ্বনি আছে, তবে বাংলা ব্যাকরণবিদরা এটাকে 25টা যৌগিক স্বরধ্বনি এরকম করে সিলেক্ট করেছেন। সেই 25টা যৌগিক স্বরধ্বনি গুলো আমি যে শিট দিব সেখানে দেয়া আছে, ওগুলো একটু আপনারা দেখে নেবেন। তো মৌলিক স্বরধ্বনি গেল, মৌলিক স্বরধ্বনির পরে আসে আমাদের যৌগিক স্বরধ্বনি গেল, এরপরে আসে আমাদের ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? ব্যঞ্জনধ্বনিটা হচ্ছে যখন আমরা কোনো শব্দ তৈরি করি আমাদের বাকযন্ত্রের মাধ্যমে, এটা যখন আমাদের বাকযন্ত্রের কোথাও না কোথাও কি হয়, কোনোভাবে ঘর্ষণ লাগে বা একটা আরেকটার সাথে টাচ করে, তখন যে ধ্বনিটা উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। ক, খ, গ, ঘ এরকম করে অসংখ্য ব্যঞ্জন ধ্বনি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি আপনাদেরকে বলি, যে স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী তাদেরকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে। যেমন উচ্চ স্বরধ্বনি ই, উ, হ্যাঁ, এগুলো যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের এই যে জিহ্বার অবস্থানটা, হ্যাঁ, এটা নিয়ে একটু রিসেন্টলি প্রশ্ন আসতেছে, যদিও এটা খুব টাফ একটা জিনিস। আমার কাছে মনে হয় যে এটা আসলে চাকরির পরীক্ষায় দেওয়ার কোনো দরকার নেই, এটা শুধুমাত্র যারা ভাষা নিয়ে কাজ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু চাকরির পরীক্ষা দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে, হ্যাঁ, কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তাই এগুলো একটু দেখে রাখলে ভালো। যেমন আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিকে আবার ভাগ করা হয়। ই, হ্যাঁ, আমাদের ই জিহ্বার অবস্থানটা যখন আমি ইয়ে করতেছি তখন কিন্তু দেখেন জিহ্বাটা আমার এই হাতের তালুটা যদি জিহ্বা হয়, ই এভাবে উপরে উঠে যাচ্ছে, উ, উ উঠলেও কি আমার উপরে উঠে যাচ্ছে, আবার নিচু হয়ে যাচ্ছে যখন আমি বলতেছি, হ্যাঁ, তখন আমার কি জিহ্বাটা নিচে নেমে যাচ্ছে। তো এটার একটা চার্ট আমি আমার শিটে দিয়ে দিব, ওটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যা বলছিলাম, আমাদের ব্যঞ্জনধ্বনি কাকে বলে? ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে যখন আমরা একটা ইয়ে করব, বাকযন্ত্রের মাধ্যমে কোনো শব্দ তৈরি করব, সেই শব্দ তৈরির সময় যদি আমাদের মুখের কোথাও এই ইয়াটা কোথাও টাচ লাগে, তখন সেটাকে বলা হয় কি ব্যঞ্জন ধ্বনি। তো আমাদের এই ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি রিলেটেড কোনো যদি প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কমেন্টে রাখেন, জিজ্ঞাসা করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাংলা পরীক্ষা কি নেওয়া হবে? আচ্ছা, বাংলা পরীক্ষা নেওয়া হবে কি না এটা তো আমি বলতে পারবো না, এটা জাকির ভাই বলতে পারবে। আর আপনাদের ওখানে অনেকেরই কি বলে, ওই যে বাংলা সাবটাইটেল আসতেছে, ঠিক আছে, বাংলা সাবটাইটেল যাদের আসে তারা এটা আপনার মোবাইল থেকে সেটিংস অফ করতে হবে। এটা এখানে আমার হাতে কিছু করার নাই, এটা আপনাদের মোবাইলে আপনারা পিডিএফ পিডিএফ বলি, আপনারা আপনাদের লাইভের ভিডিওতে ওখানে গেলে দেখবেন সাবটাইটেল অফ অপশন একটা আছে, সেই সাবটাইটেল অফ অপশনটা আপনারা বন্ধ করেন। ওকে, সাবটাইটেল আপনার নিজের সেটিংস থেকে বন্ধ করতে হবে, এটা আমার সেটিংসে না।
এটা আপনাদের নিজেদের মোবাইলের সেটিংস থেকে বন্ধ করতে হবে। ওকে, আর ক্লাস শেষের যে নোটস, এটা গতকালকে গ্রুপে ইমেজ আকারে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এটা ইমেজ আকারে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ডাউনলোড করে পিডিএফ করে নিতে পারেন। ওকে, এটা ডাউনলোড করে ক্যামেরা স্ক্যানারে গিয়ে আপনারা খুব সহজেই পিডিএফ করে নিতে পারবেন। সাবটাইটেল যাদের আসতেছে আপনারা নিজেদের মোবাইলে ভিডিওর উপরে ক্লিক করলে দেখেন আর পাশে একটা অপশন আসবে। হ্যাঁ, ওখান থেকে আপনারা অফ করেন। এটা আমার এখানে অফ অন করার বিষয় না। আপনারা এত কিছু বুঝেন, এটা বুঝেন না। স্মার্টফোন হাতে থাকলে তো আর স্মার্ট হওয়া যায় না। স্মার্টফোন ব্যবহারটা স্মার্টলি করতে হবে। তো আমরা এখন আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে। এই ব্যঞ্জন ধ্বনির বিভিন্ন ধরনের উচ্চারণের স্থান অনুযায়ী কি ব্যাখ্যা করা হয়েছে। তার আগে আমি একটা জিনিস আপনাদের একটু বাকযন্ত্রটা একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। প্রথমে হলো যে কি, মনে করেন এটা একটা মানুষ। ওকে, এটা একটা মানুষ, এটা হচ্ছে তার ঠোঁট, এটা হচ্ছে তার নাক। ওকে, এই যে এখান থেকে এভাবে এসে আমাদের কি দুইটা ফুসফুসের, এগুলো একটু জানা থাকা দরকার, কারণ আমি এরপরে যে অংশটা আলোচনা করব এখানে আপনাদের এগুলো বুঝতে হবে। এই যে এই দুইটা হচ্ছে আমাদের ফুসফুস। ওকে, এই ফুসফুস থেকে গলবিলের মাধ্যমে, এই যে গলবিলের মাধ্যমে, হ্যাঁ, আমাদের কি শব্দটা এখান দিয়ে মুখ দিয়ে নিঃসৃত হয়। আমাদের একটা জিনিস কিন্তু কমন বিষয়, যেটা হচ্ছে যে সব সময় আমরা শব্দ তৈরি করার সময় ফুসফুস থেকে বাতাস আমাদের মুখ দিয়ে বের হচ্ছে। ওকে, কোনো বাতাস কিন্তু আমরা ভিতরে টেনে নেই না, সবগুলো ধ্বনির ক্ষেত্রে আমাদের কি বাতাস বের হয়। তো এই যে যখন বাতাসটা এদিক দিয়ে বের হয় তখন এখানে আমাদের ঠোঁটের পরে কি আছে, এখানে আছে আমাদের দাঁত, উপরের দাঁত আর নিচের দাঁত, এরপরে একটা তালুর মতো আছে, তাই না? এই যে এখানে এসে একটা কি আলজিহ্বা আছে। ওকে, তো দেখেন আমাদের এই বাকযন্ত্রের কি কি জিনিস আমাদের ব্যবহার করতে হয়। এখান থেকে এই নাক, এটা একটা বাকযন্ত্রের অংশ, ঠিক আছে। তারপরে যে ঠোঁট, ওকে, ঠোঁট একটা বাকযন্ত্রের অংশ। তারপরে এই যে উপরের পাটির দাঁত, নিচের পাটির দাঁত, এগুলো কি আমাদের বাকযন্ত্রের অংশ। এই যে এখানে আছে কি দাঁত। ওকে, তারপর এই যে এখানে আমাদের দেখবেন এখানে একটা কি ভয়েস কর্ডের মতো আছে ছেলেদের। এই যে এখানে একটা শক্ত একটা জায়গা আছে না ছেলেদের, মেয়েদেরটা বোঝা যায় না। এই যে এখানে এটাকে হচ্ছে আমাদের বলে কি স্বরযন্ত্র। এটাকে বলা হয় স্বরযন্ত্র। দেখেন এটা দন্তস্বয় ব ফলা, আবার মূর্ধন্য ষ দিয়ে দিয়েন না, মূর্ধন্য ষ দিলে ওটা আবার অন্য ধরনের ষড়যন্ত্র বোঝাবে। এই ষড়যন্ত্র না থাকলে আমাদের কি আমরা আওয়াজ করতে পারি না। ওকে, দেখি আপনাদের একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, ষড়যন্ত্র থাকলেই কিন্তু আপনার আওয়াজ হবে না। একটা প্রাণী আছে যার ষড়যন্ত্র অনেক বড় কিন্তু সে কোনো আওয়াজ করতে পারে না, এটা কোন প্রাণী দেখি আপনারা কমেন্টসে লিখেন। তো যারপর তাহলে দেখেন নাক, ঠোঁট, দাঁত, ষড়যন্ত্র, ফুসফুস, এখানে আমাদের কি এই যে এখানে তালু আছে, এটা হচ্ছে আমাদের কি তালু। তালুর ভিতরে আবার এই যে এই অংশটা হচ্ছে পুরোটা আমাদের তালু। এখানে তালুর ভিতরে আবার এটা হচ্ছে দেখি এই অংশটাকে বলা হয় মূর্ধা। ওকে, তারপরে এটা এখানে হচ্ছে কোমল তালু। ওকে, এটা হচ্ছে কি শক্ত তালু। ওকে, তো এই যে এগুলো ব্যবহার করে আমাদের কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের স্বরধ্বনি উচ্চারণ করা হয়ে থাকে। ওকে, তো স্বরধ্বনি যখন উচ্চারণ হয় এই বিভিন্ন স্থান থেকে আমাদের উচ্চারণ হয়, সেই স্থান অনুযায়ী আমাদেরকে কি ষড়যন্ত্রের স্থান অনুযায়ী কি
ভাগ করা হয়েছে, ব্যঞ্জন ধ্বনিগুলোকে সেভাবে কি ভাগ করা হয়েছে। তো এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা খুব সহজে ব্যঞ্জন ধ্বনির যে স্থান অনুযায়ী উচ্চারণের প্রকারভেদ, ওকে, সেটা আমরা সহজেই বুঝতে পারবো। আর এই যে ষড়যন্ত্রের এই যে ছবিটা আমি দিলাম, হ্যাঁ, এই ছবির মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যে প্রশ্ন যদি আসে কোনটি ষড়যন্ত্রের অংশ, সেটা উত্তর আপনারা সহজেই দিতে পারবেন আশা করি। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে বাকযন্ত্রের কি কি পার্টস আছে: ফুসফুস, ষড়যন্ত্র, দাঁত, ঠোঁট, নাক, তালু, হ্যাঁ, মূর্ধা, কোমল তালু, সরি কোমল তাল হয়ে গেছে, কোমল তালু হবে, তারপর আলজিউবা। ওকে, এখানে আরেকটা পার্টস বাদ গেছে, সেটা হচ্ছে যে কি আমাদের জিহ্বা। ওকে, এই যেটা হচ্ছে মুখের ভিতরের অংশটা, এটাকে বলা হচ্ছে কি জিহ্বা। অনেকে এটা উচ্চারণ জিহ্বা বলে, জিহ্বা না, এটা উচ্চারণ কি হবে? জিহ্বা। তো এই যে জিহ্বা আছে, এখানে আলজিহ্বা আছে, এই যে এখানে একটা ছোট একটা ইয়ের মতো আছে, সেটাকে বলা হয় কি আলজিহ্বা। এগুলো সবকিছু আমাদের বাকযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ। ওকে, তো দেখেন, এবং সব ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো মুখ দিয়ে বের হচ্ছে। প্রথমে আসে আমাদের কণ্ঠ, এই অংশটাকে বলা হয় কণ্ঠ। ওকে, এই কণ্ঠ অংশে আছে ক, খ, গ, ঘ, উ। তারপরে আছে কি, তারপর চ, ছ, জ, ঝ। এই যে চ, ছ, জ, ঝ যখন আমরা বলতেছি, চটা আমাদের এই জিহ্বাটা আমাদের এখানে, এই যে জিহ্বাটা এভাবে গিয়ে এইগুলা এটা যদি দাঁত মনে করেন, এটা যদি জিহ্বা হয়, এই যে এখানে গিয়ে এভাবে টাচ করতেছে না, চ, ছ, জ, ঝ, ইয়। হ্যাঁ, তারপর আবার কি ট, ট যখন হচ্ছে যে আমাদের এই যে এখানে তালু একদম মূর্ধ অংশ গিয়ে ইয়ে হচ্ছে, টটা এভাবে উল্টে এসে এই যে শক্ত তালু অংশটা যেটা আছে এখানে এসে টাচ করতেছে কিন্তু, ট, ঠ, ড, ঢ, ন। ওকে, তারপরে দেখেন ট, ঠ, ড, ঢ, ন। তারপরে কি ত, থ, দ, ধ, ন। আমি যখন ত, থ, দ, ধ, ন বলতেছি, এই যে আমার জিহ্বার সামনের পার্টটা, এই যে এখানে দাঁত যেগুলো আছে সে দাঁতের গোড়ায় গিয়ে টাচ করতেছে, ত, থ, দ, ধ, ন। ওকে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের, দেখেন এগুলো কিন্তু সবচেয়ে সবগুলো ভিতরের, এবং সবচেয়ে বাইরের পার্টস হচ্ছে কি ঠোঁট। ওকে, প, ফ, ব, ভ, ম। আমি যখন উচ্চারণ করতেছি তখন আমার এই ঠোঁট একটার সাথে আরেকটা টাচ করতেছে, প, ফ, ব, ভ, ম। এরপরে এই যে এই 25টা ধ্বনিকে বলা হচ্ছে আমাদের স্পৃষ্ট ধ্বনি বা কি আমাদের স্পর্শধ্বনি। ঠিক আছে, এই ভিতরে আমাদের একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বাকযন্ত্রের সবচেয়ে বাইরের পার্টস হচ্ছে ঠোঁট, এবং সবচেয়ে বেশি ব্যবহৃত পার্টস হচ্ছে কোনটা? জিহ্বা। ওকে, সবচেয়ে বেশি মুভ করে কথা বলার সময় সবচেয়ে বেশি নড়াচড়া করে কোন অংশটা? জিহ্বা। ওকে, তো আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে এগুলো বুঝতে পারবো। আমি আপনাদেরকে আমার কিছু লেকচার স্লাইডের পিডিএফ আকারে দিব, এই ছবি সহ ওখানে দিব। হ্যাঁ, এটা দেখলে আপনারা আরো বেশি ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। ওকে, তা আপনারা যারা যারা ইয়ে করতেছেন তারা খাতা নেন, খাতার ভিতরে একটা নতুন পৃষ্ঠা নেন, একদম মাঝামাঝি করে, মাঝামাঝি করে জিরাফ, হ্যাঁ ভেরি গুড, জিরাফ, জিরাফের সবচেয়ে বড় ইয়ে আছে সেগুলো আলোচনা, অর্ধমাত্রা পূর্ণমাত্রা। আচ্ছা, অর্ধমাত্রা পূর্ণমাত্রা এই জিনিসটা আপনারা আবার আলোচনা করার জিনিস, এটা তো আপনারা এমনি পড়লেই বুঝতে পারবেন কোনটার উপরে মাত্রা অর্ধেক আছে কোনটার উপরে মাত্রা অর্ধেক নাই। এটা তো ভাই কমন সেন্সের একটা প্রশ্ন, যে আমি কি প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা একটু স্মার্টলি প্রশ্নটা জিজ্ঞাসা করি। পূর্ণমাত্রা অর্ধমাত্রা এটা যে বুঝে না, তাহলে তো তার জন্য মিলাদ পড়ানো দরকার।
ওকে, যারা জিরাফ লিখছেন ভেরি গুড, ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে। জিহ্বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই জন্য বেশি কথা বললে কি বলে যে জিহ্বা কেটে ফেলবো একেবারে, জিহ্বা কেটে ফেললে কিন্তু আর কথা বলা যাবে না। তো যাই হোক, আচ্ছা আপনার যারা পূর্ণমাত্রা অর্ধমাত্রা ইয়ে করছেন আমি শিটে দিয়ে দিব, সেটা পূর্ণমাত্রা অর্ধমাত্রা ওটা আলোচনার বিষয় না, ওটা জাস্ট আপনি একবার পড়লেই বুঝতে পারবেন কোনটা কোনটা কি। আর সবচেয়ে বেটার হয় কয়টা পূর্ণমাত্রা কয়টা অর্ধমাত্রা এটা আপনাদের অনেক সময় মনে থাকে না, এটা আমি বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, আমি এটা আপনাদেরকে বলি, মানুষ সেটাই বেশি মনে রাখতে পারে যেটা সে করে, সরাসরি যার এক্সপিরিয়েন্স হয়। তো এই জিনিসটা আপনারা সরাসরি নিজের একটা এক্সপিরিয়েন্স করবেন, ক থেকে একদম বিসর্গ পর্যন্ত স্বরেয় স্বরেয় সব মিলিয়ে স্বরধ্বনি 11টা, টোটাল 50টা বর্ণমালা আপনারা লিখবেন। 50টা বর্ণমালা লিখে তারপর ওখান থেকে আপনি নিজে খুঁজে খুঁজে বের করবেন স্বরবর্ণের কয়টা অর্ধমাত্রা আছে, হ্যাঁ ব্যঞ্জন বর্ণের কয়টা অর্ধমাত্রা আছে, কয়টা পূর্ণমাত্রা আছে, কয়টা মাত্রাহীন আছে, এগুলো আপনারা নিজে খুঁজে বের করবেন, তাহলে দেখবেন যে এটা মনে থাকতেছে বেশি। আর আপনি যদি এমনি জাস্ট পড়েন স্বরধ্বনি এতটি এরকম করে পড়লে এটা মনে থাকবে না। জাস্ট আমি যেভাবে বললাম সেভাবে একবার করবেন, সারা জীবন মনে থাকবে। আর আপনি যদি এমনি শীট থেকে মুখস্থ করেন, সারা জীবন মুখস্থ করলেও এটা মনে থাকবে না। ওকে, তো আমরা এখন আলোচনা করব ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনি, ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি, এটা আরেকটা নাম কি বলে, স্পৃষ্ট, স্পৃষ্ট ধ্বনি বলে। আপনারা এই একটা খাতা নেন, খাতা নিয়ে একদম খাতার মাঝখানে নতুন পৃষ্ঠায় একদম মাঝামাঝি কি করবেন, একটা ঘর আঁকেন, 25টা ঘর আঁকেন। পঁচিশটা ঘর আঁকেন। ওকে, এখন লিখেন সবাই লিখেন। এতে অনেকে কমেন্টস করে দিছে পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি, ভেরি গুড। মানবী তাহাসিন জিরাফ কেন লিখছে, জিরাফ কেন লিখছে এটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন, দেরি করে আসছেন কেন। জিরাফ হচ্ছে যে আমি ভয়েস কোড পড়াইছি, ষড়যন্ত্র কি সেটা পড়িয়েছি। ষড়যন্ত্রে পৃথিবীর আমাদের ষড়যন্ত্র না থাকলে আমরা উচ্চারণ করতে পারবো না। ওকে, তো পৃথিবীতে একমাত্র প্রাণী সবচেয়ে বড় ষড়যন্ত্র থাকা সত্ত্বেও কি কোনো শব্দ উচ্চারণ করতে পারে না, সেটা হচ্ছে জিরাফ। কথা প্রসঙ্গে জেনারেল নলেজের প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, এটার উত্তরই সবাই দিচ্ছে। ওকে, তো সবাই লিখেছেন আশা করি। তো এখন দেখেন, আমি প্রথমে ষড়যন্ত্র সরি বাকযন্ত্র নিয়ে আমি আলোচনা করেছি, বাকযন্ত্র কি সেগুলো দেখিয়েছি তাই না। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি। কারণ কি, এগুলো উচ্চারণ করার সময় আমার মুখের কোথাও না কোথাও কি
কোনো বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষণ হয় বা টাচ করে একটা আরেকটার সাথে স্পর্শ লাভ করে, এজন্য এগুলোকে বলা হয়, এই 25টা ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয়। এগুলো কিন্তু আমাদের ওই যে কণ্ঠস্থান অনুযায়ী সাজানো হয়েছে। যেমন এখানে ক খ গ ঘ উ, এগুলো হয়েছে কোটার থেকে, কণ্ঠ থেকে। হ্যাঁ, কণ্ঠ মানে কি, এই যে আমাদের এখানে এখানে এখান থেকে দেখেন, খেয়াল করেন, এখান থেকে উচ্চারণ হচ্ছে ক খ গ ঘ উ। ওকে, তারপর হচ্ছে কি তালব্য, তালব্য বা তালু, চ ছ জ ঝ ইয়। দেখেন তো আপনার জিহ্বাটা তালু থেকে টাচ করে কিনা, মুখে মুখে একবার উচ্চারণ করেন। তারপর হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা হচ্ছে যে কি মূর্ধন্য, মূর্ধা। ওকে, তাহলে কি ট ঠ ড ঢ ন। তারপর হচ্ছে দন্ত, দন্তমূলীয়। ওকে, দন্তমূলীয়। দন্তমূলীয়, এই মূর্ধন্য অথবা পশ্চাৎ দন্তমূলীয়, এটার আরেকটা নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। এখন কিন্তু প্রশ্ন এইভাবে ঘুরে ফিরে দিচ্ছে। ওকে, তাই এগুলো একটু মাথায় রাখতে হবে। দন্তমূলীয় বা দাঁতের গোড়ায়। ওকে, দন্তমূল। খেয়াল করেন, আপনি যখন ত থ দ ধ ন উচ্চারণ করতেছেন, তখন জিহ্বার আগাটা গিয়ে দাঁতের গোড়ায় গিয়ে টাচ করতেছে, তাই না? একটা জিনিস মনে রাখবেন, এই টপিকসটা কিন্তু আপনি যদি মুখস্থ করেন ধরা খাবেন। ওকে, এটা মুখস্থ করা যাবে না, এটা আপনাকে বুঝে নিতে হবে, ব্যাকরণ বুঝে বুঝে করতে হবে। এটা এমন না যে ওই সাধারণ জ্ঞানের মতো। ওকে, আপনি মুখস্থ করলে হবে না, আপনাকে বুঝে বুঝে এগোতে হবে। একবার বুঝবেন সারা জীবন মনে থাকবে, মুখস্থ করবেন 10 মিনিট পর ভুলে যাবেন। তো ত থ দ ধ ন এগুলো হচ্ছে দন্তমূলী, এবং প ফ ব ভ ম আমার এগুলো হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট। ওকে, ওষ্ঠ বা ঠোঁট, ওষ্ঠবর্ণ। এই যে এগুলাকে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী, মানে আমি কোথা থেকে উচ্চারণ করতেছি সেটা অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়েছে। আর যদি আমি এগুলো ইয়ে করতাম, এক মিনিট, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী আমার এগুলো হচ্ছে, তাই না? আমরা যে ষড়যন্ত্র বা আমাদের বাকযন্ত্র যেটি আছে সেটি ভালো পড়েছি দেখে আমাদের কাছে এখন এটা কি বোধগম্য মনে হচ্ছে, নয়তো এমনিতে মুখস্থ করতে গেলে আপনাদের কি মনে হতো, আর এগুলো কেমনে কি হচ্ছে। এরপরে দেখেন, এই যে যে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা ভাগকে বলা হয় বর্গ। 5টা ভাগকে কি বলা হয়? বর্গ বলা হয়। এই বর্গের প্রথমটার নামে কিন্তু নামকরণ করা হয়েছে প্রত্যেকটা বর্গকে। ওকে, বর্গের প্রথমটার নামে প্রত্যেকটা বর্গকে নামকরণ করা হয়েছে। যেমন এই যে এটা ক খ গ ঘ উ, ক বর্গীয় ধ্বনি। চ ছ জ ঝ ইয়, চ বর্গীয় ধ্বনি। ট ঠ ড ঢ ন, ট বর্গীয় ধ্বনি। ত থ দ ধ ন, ত বর্গীয় ধ্বনি। প ফ ব ভ ম, প বর্গীয় ধ্বনি। এই যে যে ধ্বনিগুলো আমাদের কি এভাবেই তাদের প্রথমটার নামে নামকরণ করা হয়েছে। এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এর পরের ক্লাসে আমি আলোচনা করব সন্ধি। সন্ধি আলোচনা করার সময় তখন কিন্তু আমি এগুলো বারবার ব্যাখ্যা করব না। ওকে, তখন এগুলো বারবার ব্যাখ্যা করব না,
কারণ এগুলো বারবার ব্যাখ্যা করে আমার সন্ধির যদি পড়াতে যাই আমার সময় বেশি লাগবে। এই কারণে সন্ধি বোঝার জন্য আমাকে এই জিনিসটা ভালো করে বোঝা থাকতে হবে। ওখানে বারবার কবর্গীয়, পবর্গীয়, পবর্গের দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, এরকম করে অনেক কথা আসবে। তো এই জন্য আমাকে এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে ঘ কোন বর্গীয় ধ্বনি বা কোন বর্গীয় বর্ণ, তাহলে আপনার উত্তর কি হবে? উচ্চারণের স্থান অনুযায়ী এটা ঘটা কি কণ্ঠ, আর যদি বর্গ বলি তাহলে কবর্গীয় ধ্বনি। আবার যদি বলে যে দ উচ্চারণের স্থান অনুযায়ী কি ধ্বনি, তাহলে হবে কি দন্তমূলীয় ধ্বনি। আর যদি বলি যে কোন বর্গের ধ্বনি, তাহলে হবে ত বর্গীয় ধ্বনি। বা যদি বলে যে প বর্গের চতুর্থ ধ্বনি কি, প বর্গের চতুর্থ ধ্বনি কি হবে? 1 2 3 4, এই যে ভ, প বর্গের চতুর্থ ধ্বনি হবে ভ। এভাবে প্রশ্ন কিন্তু বেসিক প্রশ্ন ঘুরাই ফিরে আপনাদেরকে প্রশ্ন করবে। তাহলে আমাদের এই বর্গীয় ধ্বনিগুলো সম্পর্কে ভালো করে আইডিয়া নিয়ে নিলাম। ওকে, এখন আসেন এই যে লাস্টের কিছু ধ্বনি আছে, ইও, উও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, এই যে এই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। এই ধ্বনিগুলোকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি। কেন নাসিক্য ধ্বনি বলে? কারণ হচ্ছে যে এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমার নাকের ব্যবহার হয়। আপনি একটু নিজে খেয়াল করে দেখেন তো, উও, ইও, ন, ন, ম, ম, ম উচ্চারণ করার সময় নাকের ব্যবহার হচ্ছে, নাকটা একটু কেঁপে উঠতেছে হালকা করে। তাহলে এই যে নাকের ব্যবহার হচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় নাসিক্য ধ্বনি। তো এখানে আবার তাদেরকে এই যে আমরা যদি ঘরের নাম্বার দেই, এগুলোর উপরে ভিত্তি করে আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ ইত্যাদি নানা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলোকে আমরা এখন আলোচনা করব। তো প্রথম দুইটা ভাগ, এই যে এই দুইটা অল্প প্রাণ কি আর মহাপ্রাণ কি, ক গ, এই দুই রোতে যা আছে সেগুলো হচ্ছে আমাদের কি অল্প প্রাণ। ওকে, এই দুইটা রো হচ্ছে যে আমাদের অল্প প্রাণ। আর এই দুইটা রো এগুলো হচ্ছে যে কি মহাপ্রাণ। এখন আসেন অল্প প্রাণ কি আর মহাপ্রাণ কি। খেয়াল করেন, আমরা যখন ফুসফুস থেকে বাতাস আমাদের মুখ দিয়ে বের হচ্ছে বাকযন্ত্রের মাধ্যমে, তখন কিছু বাতাস আমরা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করি মানে সব পুরাটা ছেড়ে দেই না। যেমন ক, চ, ট, ত, প, এগুলোতে কিন্তু কি হচ্ছে না, আমরা বাতাস পুরোপুরি ছেড়ে দিচ্ছি না, কন্ট্রোল করে তারপর ছাড়ছি। গ, জ, ড, দ, ব, তাই না? কিন্তু খেয়াল করেন মহাপ্রাণ যেগুলো আছে, খ, ছ, ঠ, থ, এভাবে আমরা বাতাস যা আছে সব বের করে দিচ্ছি। একদম বাতাস প্রবল বেগে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এগুলাকে বলা হচ্ছে, বাতাসের চাপ যেহেতু আমাদের বেশি থাকে এখানে, আমরা একদম খুব ফোর্স দিয়ে এটা বের করে ফেলতেছি, তাই জন্য এগুলাকে বলা হচ্ছে মহাপ্রাণ। আর যেগুলোতে আমরা কন্ট্রোল করতে পারতেছি সেগুলোকে বলা হয় অল্প প্রাণ। আপনার যদি পরীক্ষার হলে মাথায় না থাকে কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ, কি করবেন? উচ্চারণ করবেন, মনে মনে উচ্চারণ করবেন। উচ্চারণ করার সময় যদি দেখেন যে না, এভাবে আমি কন্ট্রোল করে ধরে রাখতে পারছি উচ্চারণ করার সময়, তাহলে সেটা হবে অল্প প্রাণ। আর যখন আমি পুরো বাতাস বের হয়ে গেছে, খেয়াল করেন আপনি যখন ভ বলবেন, ভ বললে কিন্তু কি ফুসফুসে বাতাস থাকতেছে না, সব বের হয়ে যাচ্ছে। যখন আপনি আবার ব বলতেছেন তখন কিন্তু আবার ব, সব বের হচ্ছে না, কিন্তু ভ সব বের হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আপনি খুব সহজে অল্প প্রাণ মহাপ্রাণ কি আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, আবার কি খুব সহজ, কিন্তু যদি মুখস্থ করেন তাহলে খুব কঠিন। ওকে, এখান থেকে প্রশ্ন প্রাইমারিতে অনেকবার আসছে,
ইনশাল্লাহ আপনারা যখন পরীক্ষা দিবেন আগামী 2 তারিখ, তখন আপনাদের এখান থেকে আপনারা অনেক কিছু কমন পাবেন ইনশাল্লাহ। আমি বলতেছি আপনারা এখান থেকে কমন পাবেন, এটা ভালো করে পড়েন। কিছু কুতুব আছে তারা মানে নিজেদেরকে তো অনেক বড় ইয়া ভাবে, তারা কি করে, আর এইগুলো সহজ, এগুলো আসবে না, এত সহজ কিছু কি প্রশ্ন দিবে। আপনি ভাই নিজে একটু প্রশ্ন স্টাডি করেন, আমার কথা বলার দরকার, বোঝার দরকার নেই। আপনি নিজে প্রশ্ন স্টাডি করেন, প্রশ্ন স্টাডি করে দেখেন যে এগুলো এখান থেকে প্রশ্ন আসে কি আসে না। তা আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ গেল। এরপর আর 2টা ভাগে ভাগ করছে, ঘোষ এবং অঘোষ। খেয়াল করেন, ঘোষ এবং অঘোষ, খেয়াল করেন এখানে এই 2টা ভাগকে বলা হয়েছে ঘোষ। ওকে, আমি একটু বোল্ড করে অ্যারো চিহ্নটা দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম 2টা মানে 1 এবং 2, ওকে, 1 এবং 2কে বলা হচ্ছে দেখি অঘোষ। আর এই যে এই 3টাকে, লাস্টের 3টাকে বলা হচ্ছে ঘোষ। লাস্টের 3টাকে কি বলা হচ্ছে? ঘোষ বলা হয়। ঘোষ, ঘুষ না, আবার দেখেন, ঘুষ না, ঘোষ। কেন এইভাবে ঘোষ অঘোষ 2 ভাগে ভাগ করা হয়েছে এখন আলোচনা করি। ঘোষ কি আর অঘোষ কি? ঘোষ হচ্ছে যে, আমি যে ষড়যন্ত্রের কথা বলছিলাম যে কি পৃথিবীর সবচেয়ে বড় ষড়যন্ত্রের অধিকারী জিরাফ, কিন্তু সে উচ্চারণ করতে পারে না। তা আল্লাহ মানুষকে দিছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, একমাত্র পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে কথা বলতে পারে, যে হাসতে পারে, ওকে, আরেকটা কাজ করতে পারে যেটা অন্য কোনো প্রাণী করতে পারে না। দেখে আপনাদের বুদ্ধি কতটুকু আছে কমেন্টসে জানাবেন। মানুষ 3টা কাজ করতে পারে যেটা আর কোনো প্রাণী পারে না। 1 নাম্বার হচ্ছে সে কথা বলতে পারে, 2 নাম্বারে হচ্ছে সে কি হাসতে পারে, ওকে, আরেকটা কি সেটা আপনারা কমেন্টসে জানাবেন। এখন আসেন, কথা বলতে তো অনেক প্রাণী পারে, তোতা পাখি পারে, ময়না পাখি পারে, তাই না? এগুলা আসলে মুখস্থ, তারা কিছু মুখস্থ উচ্চারণ করে, ওইটাই, ওকে। তারা কিন্তু বুঝে শুনে কথা বলে না, বুঝে শুনে কথা বলে না। এই জন্য মানুষ বলা হয় কি, মানুষ কথা বলতে শিখে 3 বছরে, কিন্তু কোথায় কখন কি বলতে হবে সেটা অনেকে সারা জীবনেও শিখতে পারে না। তো আপনার কথা বলার সময় আপনার মাথার ব্রেনের সাথে যেন আপনার মুখের কি থাকে, একটা কানেকশন থাকে। কথা বলার আগে বুঝতে হবে যে আমি কথাটা বলতেছি এটা ঠিক আছে কিনা, আমার ওয়েট নষ্ট হবে কিনা, আমাকে কি কিভাবে দেখা হবে। তো দেখেন, এই যে বলছিলাম ঘোষ অঘোষ, তো ষড়যন্ত্র যেটা আছে, দেখেন আমাদের যে ষড়যন্ত্রটা আছে, এই প ফ এগুলো উচ্চারণ করার সময় আমার ষড়যন্ত্র অনুরণন হয় না। অনুরণন মানে কি, কম্পন বা কেঁপে উঠে না। কিন্তু আমি যখন ব ভ ম এভাবে উচ্চারণ করতেছি, তখন আমার এখানে কি একটু কেঁপে উঠতেছে। খেয়াল করেন, আপনারা নিজে একটু উচ্চারণ করেন, হয় কিনা দেখেন। দেখেন ক খ এগুলোতে কিন্তু আমার কি হচ্ছে না, এই ষড়যন্ত্রের এখানে উচ্চারণ হচ্ছে না, এই জন্য এগুলো অঘোষ, মানে ঘোষ নয়। অটা কি অর্থে, না অর্থে ব্যবহৃত হয়েছে, অঘোষ মানে ঘোষ নয়। আবার গ ঘ উ, এই যে এখানে আমার কি গ ব ভ ম দ ধ ন ড ঢ ন জ ঝ ইয়, এগুলোতে আমার এখানে কেঁপে উঠতেছে, এই জন্য এগুলো হয়ে গেছে ঘোষ। ক্লিয়ার? তো এই গেল আমাদের ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ। কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ তো 25টা না, শুধু আরো রয়ে গেছে না কিছু। ওগুলা কি উচ্চারণ হবে, ওগুলার কোনটাকে কি বলা হবে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, দেখি প, আমরা প ফ ব ভ ম প্রাইমারিতে তো পড়াবেন। ময়ের পরে কি কি আছে দেখি, লেখেন তো দেখি কমেন্টে। ম থেকে বিসর্গ, ময়ের পরে যে বিসর্গ পর্যন্ত যা যা আছে ওগুলো একটু কমেন্টসে লিখেন। কে কে লিখতে পারেন দেখি। যারা পোলাপান পড়ান তারাই পারবেন, যারা পড়ান না তারা পারবেন না।
আপনাদের খাতায় যদি জায়গা থেকে থাকে তাহলে আমি পাশে এগুলো লিখে লিখে ইয়ে করব, আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আসেন, আমাদের তিনটা স আছে তাই না? তিনটা স আছে। এই তিনটা স কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য। তাহলে তালব্যস্য আমরা বলতেছি কিন্তু তালব্যস্য, তাহলে তালব্যস্য আমার কোথায় বসবে? এই যে এই ক্যাটাগরিতে বসবে। ওকে, চ বর্গীয় ধ্বনির ভিতরে পড়বে তালব্যস্য। তারপর মূর্ধন্যস্য, এই যে মূর্ধন্য ক্যাটাগরিতে এটা পড়বে। মূর্ধন্যস্য এবং দন্তস্য, স স, এই যে এখানে আমার বসবে তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য। কেন এগুলো নামকরণ এভাবে হয়েছে বোঝা গেছে? অনেকে কি বলে পেট কাটা স বলে, পেট কাটা স বলবেন না ভুলেও। এটা কি হবে? মূর্ধন্য দন্তস্য, মূর্ধন্যস্য, তালব্যস্য। ওকে, এই তিনটা কে বলা হয় শীষ ধ্বনি। এই তিনটা কে কি বলা হয়? আপনারা পাশে খাতার ভিতরে নোট লেখেন। এই তিনটা ইয়াকে বলা হয় শীষ ধ্বনি। কেন শীষ ধ্বনি বলে? কারণ আমরা শীষ দেওয়ার জন্য এই ধ্বনিগুলো ব্যবহার করি। যেমন এই যে, কে কে শীষ দিতে পারেন? তো যারা যারা এই যে শীষ দেওয়া ক্ষেত্রে, বা বাচ্চাদেরকে অনেক সময় শীষ দেওয়া, আবার ওই শীষ না, এই শীষ মানে হচ্ছে যে এই যে এইভাবে আওয়াজ তৈরি করতে পারা, তো সেই শীষ ধ্বনি বলা হয় এই জন্য এই তিনটাকে। ওকে, এখন এর সাথে আবার একটা আছে হ। হ যদি যুক্ত হয়, এই তিনটা স প্লাস হ, তিনটা স প্লাস হ, এই চারটা ধ্বনিকে একসাথে বলা হয় উষ্ণ ধ্বনি। উষ্ণ ধ্বনি কেন বলে? কারণ হচ্ছে যে এগুলো উচ্চারণ করার সময় আমাদের বাতাসের প্রাবল্যটা অনেক বেশি থাকে। স স হ হ, দেখেন মানে আমাদের এমনিতে অল্প প্রাণ মহাপ্রাণে আমরা আলোচনা করেছিলাম যে বাতাসের প্রাবল্যটা বেশি থাকে, বাতাসের প্রেসারটা বেশি থাকে, কিন্তু এই চারটাতে সবচেয়ে বেশি থাকে। এই জন্য এগুলো নাম করা হয়েছে কি উষ্ণ ধ্বনি। ওকে, দেখেন খাতায় লেখেন। আচ্ছা, এখানে অনেক জায়গায় প্রশ্ন আসছে হটা কি ধরনের ধ্বনি, ঘোষ নাকি অঘোষ? খেয়াল করেন আপনি তো হ হ যখন আপনি উচ্চারণ করতেছেন আমার এখানে কেঁপে উঠতেছে কিন্তু হ, তাহলে এটা ডেফিনেটলি হটা কি একটা ঘোষ ধ্বনি। আমাদের হ হচ্ছে যে কি প্রথমে আসে কি আমাদের ঘোষ না অঘোষ, এটা নিয়ে প্রশ্ন আসছে। তাহলে ডেফিনেটলি আমি যখন হ উচ্চারণ করতেছি আমার এখানে কাঁপতেছে, তাহলে এটা কি ঘোষ ধ্বনি। আবার খেয়াল করেন হ, এখানে আমার বাতাসের চাপ অনেক বেশি থাকতেছে, তাই না? বাতাসের চাপ অনেক বেশি থাকতেছে দেখে এটা কি হবে মহাপ্রাণ। এটা কি ধ্বনি হবে? মহাপ্রাণ ধ্বনি হবে। তাহলে আমাদের হয়ের দুইটা রূপ আছে, তিনটা রূপ আছে, একটা হচ্ছে উষ্ণ ধ্বনি, একটা হচ্ছে ঘোষ, আর একটা হচ্ছে যে কি মহাপ্রাণ। মনে থাকবে? আপনাদের একটা আউট অফ বুক একটা ইনফরমেশন দেই। এই যে আমরা নাসিক্য ধ্বনি বলছিলাম না, তার ভিতরে ম, এই মকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি। কে বলতে পারবে কেন বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি? কেন বলা হয়েছে মকে? বলেন তো দেখি কে কি উত্তর দিতে পারেন। সবার ভিডিও পজ হচ্ছে না, তোমার নেট প্রবলেম, তোমারটা পজ হচ্ছে। আশামণি,
হ্যাঁ, ভেরি গুড, লিখে ফেলছো, ভেরি গুড। খণ্ডত্ব লিখলে কেমন? আমি তো এটাই চিন্তা করতেছি, মোবাইলে খণ্ডত্ব কিভাবে লেখে। মতে মা, খাদিজা খাতুন, ভেরি গুড। মা, এই মা ধ্বনি পৃথিবীর সব জায়গাতে একই, যেমন মাম, মাদার, মাই, আম্মা। হ্যাঁ, ম ধ্বনি আমরা এভাবে উচ্চারণ করি। বাচ্চারা সবার আগে ম ধ্বনি শিখে, এই কারণে মকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি। তাহলে আমাদের গেল তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ গেল। ওকে, এরপরে আর কি থাকে? এরপরে আছে আমাদের তিনটা র আছে, ব বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র। ব বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র। ওকে, এই তিনটা র এর ভিতরে প্রথম যে রটা আছে এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। ওকে, আর এই ড বিন্দু র, ঢ বিন্দু র, এটাকে বলা হয় তারণজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি কেন বলে? কারণ হচ্ছে যে আমি যখন র উচ্চারণ করতেছি, আমার জিহ্বার আগাটা এভাবে কেঁপে উঠতেছে কিনা, কেঁপে উঠে, এই কারণে রটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। আর ড বিন্দু র, ঢ বিন্দু র, এই ড বিন্দু র, ঢ বিন্দু র, এগুলা মূর্ধন্য ষ ক্যাটাগরিতে পড়ে। তাই এখানে আমাদের কি, যেহেতু এটা উচ্চারণ করে এভাবে কেঁপে উঠতেছে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় তারণ। তারণ মানে কি? তারণ মানে হচ্ছে সাঁতার কাটা। ওকে, তারণ মানে হচ্ছে সাঁতার কাটা। তো মাছ যেভাবে সাঁতার কাটার সময় এভাবে ইয়ে করে না, লেজ উল্টে এইভাবে পানিতে ইয়ে দেয়, তো মাছের তারণে পদ্ম কাঁপিতেছে, হ্যাঁ, তখন এই যে এইভাবে কেঁপে উঠে, এই জন্য এই দুইটার নাম দিছে তারণজাত ধ্বনি। এরপরে আছে অন্তস্তীয় জ, অন্তস্তীয় অ, এগুলোকে অন্তস্থ ধ্বনি বলে, আমাদের উচ্চারণের ইয়েতেই আছে। এরপরে সর্বশেষ আছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী ধ্বনি কেন বলে? কারণ এগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য একটা ধ্বনির সাথে উচ্চারিত হয়। হ্যাঁ, অন্য একটা ধ্বনির উপরে, পাশে অথবা নিচে ব্যবহৃত হয়ে এটা কি হয়, ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আরেকটা ধ্বনি আছে আমাদের ল। ল, লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। ওকে, লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কেন লকে পার্শ্বিক ধ্বনি বলে? দেখেন, খেয়াল করে উচ্চারণ করেন। ল যখন উচ্চারণ করতেছেন, ল কিন্তু আপনার যে কোনো এক সাইড দিয়ে উচ্চারিত হচ্ছে। ওকে, যে কোনো একটা সাইড দিয়ে যেহেতু উচ্চারিত হচ্ছে, এই জন্য লকে বলা হয় কি, পার্শ্বিক ধ্বনি। তো আপনারা একটু এগুলো নোট করেন, আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি। 2 মিনিটের ব্রেক নিচ্ছি, একটু আসতেছি আমি।
ওকে, সবাই নোট নিচ্ছেন আশা করি। এখন আমরা আলোচনা করব অক্ষর নিয়ে। ঘোষ অঘোষ বুঝেন নাই, ঘোষ অঘোষ যে বুঝেন নাই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। ওকে, কি বুঝেন নাই সেটা বলেন। ভিডিও যারা পুরোপুরি প্রথম থেকে দেখেন নাই তারা অনেক কিছুই বুঝবেন না, ক্লাসের মাঝামাঝি আসলে অনেক কিছু বুঝবেন না। তো যারা যারা যে অংশ থেকে যতটুকু দেখছেন এর আগের অংশটা ভালো করে দেখে নেবেন। ওকে, ইদানিং একটা এই চ্যাপ্টারটা থেকে অক্ষর থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন আসে। খুবই সহজ একটা বিষয়, কিন্তু অনেকে না জানার কারণে কি মনে করে এটা ভুল করে দিয়ে আসে। অক্ষর কাকে বলে? অক্ষর মানে হচ্ছে আমরা মনে করি যে সরেয়া সরেয়া ক খ এগুলো অক্ষর, এটা সম্পূর্ণরূপে ভুল। অক্ষর হচ্ছে যে আমরা একটা শব্দ যখন উচ্চারণ করব, পরিপূর্ণ একটা শব্দ যেটা কোনো অর্থ প্রকাশ করে, যখন আমি উচ্চারণ করব তখন আমি কয়টা ধাপে সেই শব্দটা উচ্চারণ করছি সেটাকে প্রত্যেকটা ধাপকে বলা হয় অক্ষর। যেমন ধরেন বাংলাদেশ এই শব্দটি আমি যখন উচ্চারণ করব আমি কয়টি ধাপে এটা উচ্চারণ করছি দেখেন, বাংলাদেশ এভাবে আমি উচ্চারণ করছি, 3টা স্টেপে আমি এটা উচ্চারণ করেছি। সুতরাং বাংলাদেশ এখানে কয়টি অক্ষর আছে? 3টি অক্ষর আছে। ওকে, এখন একইভাবে ধরুন বন্ধু, এখানে কয়টি অক্ষর আছে? বা আমার নাম মেহেদি, হ্যাঁ, এখানে কয়টি অক্ষর আছে? মেহেদি স্যার, এখানে কয়টি অক্ষর আছে বলেন? আমি দেখেন বাংলাদেশ, বাংলাদেশ, বন্ধু, মেহেদি স্যার। ওকে, এই যে দেখেন এখানে আবার কেন আমি এভাবে কোথাও এভাবে মাত্রা দিলাম আবার কোথাও একটা ইউর মতো দিলাম সেটা নিয়ে পরে ব্যাখ্যা করতেছি। কিন্তু খেয়াল করেন এখানে বাংলাদেশ উচ্চারণ আমার 3টা স্টেপে উচ্চারণ হয়েছে, তাহলে আমার এখানে অক্ষর আছে কয়টা? 3টা। বন্ধু 2 স্টেপ হয়েছে, তাহলে 2টা অক্ষর আছে। এখানে মেহেদি এখানে আছে 3টি, স্যার এখানে আছে 1টি। ওকে, তো এইভাবে আমাদের অক্ষরকে আমরা এভাবে কি কাউন্ট করব। এখন আসুন অক্ষরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। অক্ষর আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে কি মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর। মুক্তাক্ষর কি জিনিস আর বদ্যাক্ষর কি জিনিস? যেই অক্ষর উচ্চারণের সময় আমি পরে স্বরধ্বনির মতো করে টানতে পারি, হ্যাঁ, সেটাকে বলা হয় মুক্তাক্ষর। আর যেখানে আমার থেমে যেতে হয় সেটাকে বলা হয় বদ্যাক্ষর। যেমন দেখেন বাংলাদেশ, ওকে, এখানে আমি বাং থেমে গেছি, এটা হচ্ছে আমার বদ্যাক্ষর। বদ্যাক্ষর ইয়া করা হয় ওই শব্দের উপরে এইভাবে একটা মাত্রা দেয়া হয় বদ্যাক্ষর বোঝানোর জন্য, আর মুক্তাক্ষর বোঝানোর জন্য এভাবে একটা বড় হাতের ইউর মতো লেখা হয়। যেমন তাহলে আমার লা অক্ষরটার জন্য আমি এই যেটা দিলাম বাংলাদেশ, থেমে গেছি। ওকে, তাহলে বুঝে গেল মুক্তাক্ষর বদ্যাক্ষর জিনিসটা। এখন প্রশ্ন আসে মুক্তাক্ষর বদ্যাক্ষর বা এই অক্ষরের হিসাব কোথায় আসে? এগুলো হচ্ছে ছন্দের জন্য আসে। ছন্দ, কবিরা যখন ছন্দ লিখে সেই ছন্দ নির্ণয় করার জন্য বা সেই ছন্দ ঠিক করার জন্য আমাদের মুক্তাক্ষর বদ্যাক্ষরের বিষয়টা প্রয়োজন হয়। ছন্দ 3 ধরনের আছে, একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ,
তারপর আরেকটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, এবং আরেকটা হচ্ছে দেখি অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দটা কিরকম, একটু খুব দ্রুত লয়ের, যেমন আমরা ছোটদের ছড়া পড়েছি না, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম, অথবা থাকবো না কেউ বদ্ধ করে দেখবে এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই যে খুব দ্রুত লয়ে, এটা হচ্ছে স্বরবৃত্ত। আবার মাত্রাবৃত্ত, যেমন আমরা সোনার তরী কবিতাটা দেখেছি, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, অথবা জসিমউদ্দিনের কবর কবিতাটা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে। এবং অক্ষরবৃত্ত কোনটা, অক্ষরবৃত্ত হচ্ছে যেখানে শেষে কোনো মিলের উপরে ভরসা করা হয় না, এখানে মূলত যেখানে মাত্রা সংখ্যাটা ঠিক রাখা হয় প্রতিটা পংক্তিতে। এটা নিয়ে একটা আলাদা ক্লাস নিব, তারপর জাস্ট একটু আমি বলি যে অক্ষরবৃত্তে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত, এখানে আমাদের শেষে একটা মিল রাখার একটা প্রয়াস দেখা যায়, মিল রাখার একটা চেষ্টা দেখা যায়, বা মিলাতে হবে। কিন্তু অক্ষরবৃত্তে ওরকম না। হ্যাঁ, অক্ষরবৃত্তে আমাদের প্রতিটা লাইনের শেষে শেষে মিল রাখার এই সিস্টেমটা এখানে নাই, ওখানে মিল থাকা হয় শুধুমাত্র মাত্রা সংখ্যাতে। তো অক্ষরবৃত্ততে কি হয়, অক্ষরবৃত্ততে যেখানে আমার শেষ হয় বিরাম চিহ্ন সেখানে ব্যবহৃত হয় বা সেখানে বসে, যেখানে আমার ভাবের শেষ হয়। যেমন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানি না কেমন লক্ষণ আসি পশিল রক্ষপুরে, হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী সহদর রক্ষশ্রেষ্ঠ শুলি সম্বনে কুম্ভকর্ণ, নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে। এটা হচ্ছে যে মেঘনাদ বধ কাব্যের একটা লাইন আমি বললাম, সেটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই স্বরবৃত্ত আমাদের অনেক আগে থেকে আছে, মাত্রাবৃত্ত অনেক আগে থেকে আছে। যেমন মাত্রাবৃত্ত চর্যাপদ লেখা হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। স্বরবৃত্ত তো আমাদের যে ছড়া, আমাদের লোকসাহিত্যের একটা বিশাল অঙ্গ, হ্যাঁ, সেই স্বরবৃত্তটা এইভাবেই লেখা হয়। অক্ষরবৃত্তটা আধুনিক যুগের সৃষ্টি, এটা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সর্বপ্রথম অ্যাপ্লাই করেছিল। তাহলে এই হচ্ছে আমাদের অক্ষর, মুক্তাক্ষর, বদ্যাক্ষর, এবং কিভাবে কোনটা মুক্তাক্ষর কোনটা বদ্যাক্ষর। এখানে আমাদের আরেকটা জিনিস অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষরও কি একমাত্রা, বদ্যাক্ষরও কি একমাত্রা। মাত্রাবৃত্ত ছন্দে মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর 2 মাত্রা। ওকে, এবং অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর 1 মাত্রা। বদ্যাক্ষর যদি শব্দের শুরুতে থাকে, ওকে, শুরুতে 1 মাত্রা, কিন্তু মধ্যে বা শেষে 2 মাত্রা। এটা একটু জাস্ট আপনারা এভাবে নোট করে রাখেন। এটা নিয়ে ছন্দ নিয়ে আমি একটা আলাদা ক্লাস নিব, তখন এখানে আলাদা আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। এখানে জাস্ট আমাদের কবিরা এই জিনিসগুলো মাথায় রেখে ছন্দ মিলাতে হয়। এখন আপনি একটা কবিতার লাইন দিল, আপনাকে যদি বলে যে কিভাবে আপনি বুঝবেন যে কবিতাটা স্বরবৃত্ত ছন্দে লেখা, মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত ছন্দে লেখা, এটা বোঝার জন্য জাস্ট একটা থিওরি অ্যাপ্লাই করবেন। সেই থিওরিটা হচ্ছে এরকম, এটা আমার থিওরি না, হ্যাঁ, ডক্টর শাহজাহান মনির অন্যতম ভাষাবিজ্ঞানী বাংলাদেশের, আমার শিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডক্টর হুমায়ুন আজাদের পরে দ্বিতীয় যিনি ভাষাবিজ্ঞানে যাকে লিজেন্ড ধরা হয়, উনি আমাদেরকে শিখাইছেন এটা, যে এই 3টা ছন্দ আমরা খুব সহজে মনে রাখতে পারি এভাবে, যে স্বরবৃত্তটা হচ্ছে ছোট একটা বাচ্চা মেয়ে, তিরিং বিরিং খালি মুভ করতেছে, হ্যাঁ, তারা দ্রুত হাঁটে, দ্রুত ইয়ে করে, লাফালাফি করে, তাদের দ্রুততা থাকে বেশি। মাত্রাবৃত্ত হচ্ছে ইয়াং মেয়ে, ইয়াং মেয়েরা কিন্তু কি তিরিং বিরিং করে না, তারা দ্রুতও হাঁটে না, আস্তেও হাঁটে না, একটা নির্দিষ্ট ইয়া হইলে তারপরে ওইটা নির্দিষ্ট গতি মেনটেন করে তারা সবসময় হাঁটে, মেপে মেপে হাঁটে। এবং অক্ষরবৃত্ত হচ্ছে বুড়ি, হ্যাঁ, একদম স্লো, ধীরে ধীরে হাঁটে, ঠেললেও যাইতে চায় না, এরকম হচ্ছে অক্ষরবৃত্ত। তো এই
থিমটা যদি মনে রাখতে পারেন তাহলে কোনো কবিতার লাইন দিয়ে যদি বলে এটা কোন ছন্দে লেখা, আপনারা ওইটা দেখে ধারণা করতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা শিখলাম স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনির বিভিন্ন ইয়াগুলো শিখলাম, তারপর ব্যঞ্জনধ্বনির বিভিন্ন বিষয়গুলো শিখলাম, অক্ষর কি শিখলাম। এরপর আমি আজকের শীটে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি যে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম। কবি সাহিত্যিকরা ছদ্মনাম কেন ব্যবহার করে? কবি সাহিত্যিকরা ছদ্মনাম ব্যবহার করে অনেক কারণ আছে, তার ভিতরে যেমন ধরেন একটা হচ্ছে যে যখন সে নিজের নামটা প্রকাশ করাটা কি সিকিউরড মনে করে না, তখন তিনি এভাবে অন্য নামে লিখেন। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিধবা বিবাহ নিয়ে লেখালেখি শুরু করলেন, তখন অনেকেই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করলো, তাকে করলো, হ্যাঁ, অনেক কথা বলল। তো তখন তিনি কি করলেন, কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য নামে কি বিভিন্ন লেখালেখি শুরু করলেন। আবার ধরেন শামসুর রহমান, মজলুম আবিদ, হ্যাঁ, মজলুম আবিদ মানে কি নির্যাতিত লেখক। মজলুম আবিদ নামে মুক্তিযুদ্ধের সময় কবিতা লিখলেন, তার বিখ্যাত বন্দি শিবির থেকে কবিতাটা ওই নামে প্রকাশিত হলো, তাহলে মজলুম আবিদ তার একটা ছদ্মনাম। আবার অনেক সময় কি, অনেক সময় কবিরা মনে করেন তারা নিজেরা নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখে, সেটা কিরকম, রবীন্দ্রনাথ ভানুসিংহ নামে লিখছেন, শরৎচন্দ্র অনিলা দেবী নামে লিখেছেন। কেন লিখেছেন? কারণটা হচ্ছে যে অনেক সময় তারা অনেক বড় শিল্পী হয়ে যায়, অনেক বড় কবি হয়ে সাহিত্যিক হয়ে যায়, তো মানুষ তাদের নামের উপরেই অনেক সময় অনেক কিছু করে ফেলে। তো তার যে কোয়ালিটি ঠিক আছে কিনা, হ্যাঁ, তার লেখার কি আসলে ধার আছে কিনা, সেটা বোঝার জন্য অনেক সময় তারা এভাবে ছদ্মনামে লিখতেন। তো এই ছদ্মনামগুলো তাই আমাদের একটু জানা থাকলে ভালো হয়, এবং এই বিষয়ে আমরা ওইটা আলোচনা করতে মানে পরীক্ষাতে বা বিভিন্ন ইয়েতে আসার একটা সম্ভাবনা আছে, এটা একটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো আমি যে চারটা দিব সেই চারটা ভালো করে দেখলে হবে ইনশাল্লাহ। আর আমি এই যে আজকে ধ্বনি রিলেটেড যে ইয়েগুলো পড়ালাম, এই রিলেটেড আমার কিছু লেকচার স্লাইডের পিডিএফ আমি দিয়ে দিব। ওই পিডিএফ না, মানে পিডিএফ আকারে তো আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া যাবে না, এটা ইমেল আকারে দেওয়া হবে আর কি, গ্রুপে পোস্ট করে দিব, সেটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিজেরা পিডিএফ করে নিতে পারেন। তো এই বিষয়গুলো তখন আরও বেশি আপনাদের জন্য ইজি হবে বা বুঝতে সুবিধা হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আপনারা আগামীকাল ইনশাল্লাহ আবার সকাল 7:30টায় আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।